বিদেশে কাজের নামে যুদ্ধ করতে রাশিয়ায় পাঠানো হচ্ছে বাংলাদেশি তরুণদের। শেষ পর্যায়ে বিশ্ব ইজতেমার প্রস্তুতি, নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জ দেখছেন আইজিপি। মৌলভীবাজারে বোরো চাষ ব্যাহত, সেচ সার বীজ সংকটে হিমশিম খাচ্ছে কৃষক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। কিয়েভে স্থলমাইন বিস্ফোরণে আহত বাংলাদেশের রাজবাড়ির ছেলে আরমান মণ্ডল এখন রাশিয়ার একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। বিদেশে কাজ দেওয়ার কথা বলে মরণঘাতী এই যুদ্ধে জড়িয়েছে বাংলাদেশের ৮ তরুণ। তাদের অনেকের কোনো খোঁজ মিলছে না। রাজবাড়ির প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সহায়তায় ডেস্ক রিপোর্ট। ছেলে আহত হওয়ার খবরে কান্নায় ভেঙে পড়েছেন মা। স্বজনরাও উৎকণ্ঠিত। যে যুদ্ধের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, সে যুদ্ধে আরমানের আহত হওয়ায় বিস্মিত স্বজন ও প্রতিবেশীরা। কালোখালী উপজেলার কুষ্টিয়াডাঙ্গি গ্রামের আরমান রাশিয়ার চকলেট ফ্যাক্টরিতে কাজ দেওয়ার কথা বলে ৩ মাস আগে ১০ তরুণকে উমরা ভিসায় সৌদি আরব পাঠায় ড্রিম হোম ট্রাভেলস নামে একটি রিক্রুট এজেন্সি। পরে সেখান থেকে রাশিয়ার একটি চক্রের কাছে বিক্রি করে দেয়া হয়। রাশিয়ায় দেয়া হয় মাসব্যাপী কমান্ডো প্রশিক্ষণ। প্রশিক্ষণ থেকে কৌশলে ২ জন দেশে ফিরে আসতে পারলেও ফেঁসে যান ৮ জন। তাদের মারধর করে যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়। গত বৃহস্পতিবার কিয়েভে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন আরমান। ৮ লাখ টাকা খরচে বিদেশ পাঠিয়ে ছেলের এই দুর্দশা দেখে স্তম্ভিত স্বজনরা। তার বাবা অনেক কষ্ট করে তার বাইরে পাঠাইছিল, তারা এরকম নিয়ে এরকম করছে। আমরা জানতাম না যে এরকম পরিস্থিতি তার পাঠাবে। এই ক্ষতিপূরণ দাবি আমরা চাই। আর এই সংসারটা ধ্বংস করছে, এই সংসারের বিচার চাই। দালালরা কয়েছে যে রাশিয়া খুব ভালো দেশ, চকলেট ফ্যাক্টরিতে কাজ দিবি, বেতন অবি মেলা ১-১.৫ লক্ষ টাকা বেতন অবি। এই কথার পর নিয়ে গেল ১ মাস ট্রেনিংয়ের মাধ্যমে তার এই যুদ্ধে নিয়ে যায়। যুদ্ধে নেওয়ার পরে সে আহত হয় বর্তমান সে ওই হসপিটালে ভর্তি আছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার চাই। আরমান সহ প্রতারণার শিকার তরুণদের ফিরিয়ে আনা এবং অপরাধীদের বিচারের দাবি স্থানীয় জনপ্রতিনিধির। যুদ্ধে আহত হয়ে হাসপাতালে আছে এবং আমরা ওদের সাথে আলাপ করে আইনি প্রক্রিয়া আগাবে। বিদেশের নামে এসব প্রতারক চক্রের কঠোর শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের পর সকাল থেকে সারা দেশে চালু হয়েছে ট্রেন চলাচল। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার হলে সারা দেশে শুরু হয় রেল চলাচল। পুরো ২৭ ঘন্টা বন্ধ থাকার পর সকাল ৭টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে ধূমকেতু এক্সপ্রেসের পর শিডিউল বিপর্যয়ে পড়ে অন্যান্য ট্রেনগুলোতে। এতে আরও দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। ছাড়ার কথা ছিল ৮টা ১৫-তে, এখন বাজে আপনার ৯টা ৩৩। মনে হয় ছাড়তে ১০টা বাজতে পারে। বলছিল যে ৯টার পরে, এখন মনে ৯টার অনেক উপরে বেজে গেছে, ট্রেন ছাড়তেছে না। ট্রেনের মতো গুরুত্বপূর্ণ পরিবহন চলাচল বন্ধ হওয়ার আগেই সমস্যা সমাধানের গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান যাত্রীরা। খুবই ভালো লাগতেছে আজকে ছাড়ার জন্য, কিন্তু আমরা একটু হতাশ যে আমরা যে আশা করছিলাম টাইম মতো ছাড়লে আমাদের জন্য বেটার হইতো। আমাদের আজকে ২-৩ চান্স না ছাড়তো আমরা অসুবিধা হইতো, একটু সুবিধা হইল। তবে ১-২টিতে ইঞ্জিনজনিত কারণ ছাড়া সব ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান স্টেশন মাস্টার। ইঞ্জিন অ্যাভেলেবল না থাকার, মানে অ্যাভেলেবল ইন টাইমে না পাওয়ার কারণে তো আমরা সরি, আমরা সবাই সব মিলিয়ে চেষ্টা করছি যাতে
ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং আমাদের সমাজে যাত্রীদের যে দুর্ভোগ হয়েছে, যে সাফারিংটা হয়েছে, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এদিকে ধর্মঘট তুলে নেয় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে রাজশাহী, সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও খুলনা রেলওয়ে স্টেশনে। ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি স্থানীয় যাত্রীরা। সকালবেলা এসে আবার টিকিট কাটলাম, এখন একটু ভালো লাগতেছে। চালু হতে আমরা ভীষণ খুশি। ট্রেন চালাতে ইনশাআল্লাহ আমাদের যাতায়াত খুব সুবিধা হয়েছে। এর আগে বুধবারের মধ্যে দাবি দেওয়া পূরণের আশ্বাস পাওয়ায় মঙ্গলবার দিবাগত রাত 2:30 থেকে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। ভোলা বাস স্ট্যান্ডে আজও বাস শ্রমিক ও অটোরিকশা চালকের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেই সময় 5টি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দেওয়া হয়। সকালে বাসে আগুন ও শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে অভ্যন্তরীণ রুটে বাস ধর্মঘট শুরু হয়। ধর্মঘট চলাকালে অটোরিকশা চলাচল শুরু হলে বাধা দেয় বাস শ্রমিকরা। সে সময় সংঘর্ষ ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে 5টি অটোরিকশাতে আগুন দেওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে পরিস্থিতি এখন থমথমে। মঙ্গলবার বাস টার্মিনালের সড়কে সিএনজি রাখাকে কেন্দ্র করে বাস মালিক, শ্রমিক ও সিএনজি শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সংঘর্ষে আহত হন 30 জন। আগুনে পুড়ে 10 যানবাহন। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছেন। অন্যান্য বছরের তুলনায় ইজতেমার নিরাপত্তা এবার বেশি চ্যালেঞ্জিং হলেও সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাঘের শীত উপেক্ষা করে তুরাগ তীরে কাজ করছেন স্বেচ্ছাসেবী মুসল্লিরা। সামিয়ানা টানানো, মঞ্চ, বৈদ্যুতিক সংযোগ সহ প্রস্তুত করা হচ্ছে খিত্তা। সুবিশাল প্যান্ডেলের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্যই তারা কাজ করছেন বলে জানান মুসল্লিরা। নিঃস্বার্থে প্রত্যেক বছরই আল্লাহ কাজ করায়। আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলতেছে। বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা এসে যেন সুন্দর একটি মাঠ পায়, সুন্দর একটি পরিবেশ পায়, এজন্য আমরা এখানে কাজ করতেছি। তারা বলছেন, শুরাই নেজামের তত্ত্বাবধানে 2 ধাপে বিশ্ব ইজতেমা শুরু হবে শুক্রবার থেকে। ইতিমধ্যে আমাদের মাঠের কাতা তৈরি করা, খুঁটি গাড়া, সামিয়ানা টাঙানো সহ সম্পূর্ণ হয়েছে। জানুয়ারি 31 তারিখ শুরু হবে এবং আরেকটি ধাপ ফেব্রুয়ারি 3 তারিখ শুরু হবে ইনশাআল্লাহ। ইজতেমা ময়দানের চাহিদা অনুযায়ী মুসল্লিদের সার্বিক সহযোগিতা করছে সিটি কর্পোরেশন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ করার জন্য যাবতীয় যে সহযোগিতা প্রয়োজন হয় তাদের ডিমান্ড অনুযায়ী আমাদের প্রশাসক গাজীপুর সিটি কর্পোরেশন ও ঢাকা বিভাগীয় কমিশনার মহোদয়ের অনুমোদন ক্রমে আমরা এই কাজগুলো প্রোভাইড করে থাকি। ইজতেমা ময়দানের সার্বিক নিরাপত্তায় নেওয়া হয়েছে প্রস্তুতি। আমরা একটি ইভাকুয়েশন প্ল্যান তৈরি করছি, যে ইভাকুয়েশন প্ল্যানের মধ্যে কোনো ঘটনা ঘটলে পরে আগুন লাগুক আর যেভাবেই লাগুক, যেভাবে যা কিছুই হোক না কেন, আমরা যেন ইভাকুয়েট করতে পারি। এত সংখ্যক লোক আসবে, তাদেরকে যেন ইভাকুয়েট করে আমরা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি। শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন হবে এমনটাই প্রত্যাশা সবার। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারের ইজতেমা 3 পর্বে হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 6000 সদস্য মোতায়েনের পাশাপাশি থাকবে 10,000 স্বেচ্ছাসেবী। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 31 জানুয়ারি থেকে জুবাইরপন্থীদের অংশগ্রহণে শুরু হচ্ছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকালে ইজতেমা ময়দান পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। বলেন, সবকিছু মাথায় রেখেই আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ। যে অ্যারেঞ্জমেন্ট ছিল তার চাইতে এখনকার অ্যারেঞ্জমেন্ট অনেক উন্নততর, নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি সুদৃঢ়। যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ, আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতায়, আবারও বলি, আপনাদের সহযোগিতায় আমরা এগুলো মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। 2 পক্ষ একমত হওয়ার কথা জানিয়ে আইজিপি বলেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কাজ করবে আয়োজকদের 10,000 স্বেচ্ছাসেবী। এর মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব কিংবা মতদ্বৈধতা নাই। উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে করবেন এবং আল্লাহ চাহে তো আমরা এটা শান্তিপূর্ণভাবে আপনাদের সহযোগিতায় সমাধান করতে পারবো। পুরো ময়দান থাকবে সিসি ক্যামেরার আওতায়। কাজ করবে মোবাইল কোর্ট ও চেকপোস্ট। 5টি সেক্টরে ভাগ করে আমরা নিরাপত্তা সাজিয়েছি। 16টি ওয়াচ টাওয়ার থাকবে, সাব কন্ট্রোল রুম থাকবে আমাদের 15টি। পুরো মাঠটি
335টি সিসি ক্যামেরার আওতাধীন থাকবে। 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি প্রথম পর্ব, দ্বিতীয় ধাপ 3 থেকে 5 ফেব্রুয়ারি, তার 8 দিন পর 14 ফেব্রুয়ারি থেকে ইজতেমা করবেন সাতপন্থীরা। 16 ফেব্রুয়ারি হবে আখিরি মোনাজাত। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মৌলভীবাজারে গেল আমন মৌসুমে 3 দফা বন্যার ক্ষতি পোষাতে বোরো চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। তবে সেচের পানি, সার ও বীজ সংকটে হিমশিম খাচ্ছেন তারা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের হাওরে আমন মৌসুমে বন্যায় বড় ধরনের ক্ষতি হয়েছে কৃষকদের। ক্ষতি পোষাতে বোরো আবাদ বাড়ানোর উপায় খুঁজছেন তারা, কিন্তু আবাদ শুরুর সময়টাতে প্রয়োজন মতো পানি না পাওয়ায় চাষাবাদ পিছিয়ে পড়ছে। এটার লগে তার আমরা কোনো গুরুত্বই দেয় না, আমরা দুই মাটি এটা কোনো গুরুত্বই নাই। ক্ষেত আমন ক্ষেত করলে খোলা দিলে পানি ইছে না ইছে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়। সরকারের তরফ থেকে নেওয়া হয় তেমন হয়, কৃষকের কিছু যান বাঁচবো। ক্ষতিগ্রস্ত অনেক কৃষক ঋণ নিয়ে চাষাবাদ করেছেন, কিন্তু সরকারের বীজ বা সার প্রণোদনা পাননি তারা। এদিকে কুয়াশায় বীজ তলার ক্ষতি হয়, হালি চারা তুলেই বোরো রোপণ করতে হচ্ছে। খালি মুখ দিয়ে শুনছি যে দেওয়া হয়, কিন্তু আমরা এখন পর্যন্ত কিচ্ছু পাইছি না। অন্যদিকে রাজনগর কাশিমপুর পাম্প দিয়ে ঠিক সময়ে পানি না পাওয়ার অভিযোগ উঠেছে। করতে হইব, দুশ্চিন্তা আছি, যার ফলে আমরা কাজ তো করতে হইব। টানা শীতের মাঝে আমরা আলি উঠাই লাইতেছি। আমরা যে বীজদান হলো বীজদানের তলা আমরা ফালাইছি, কিংবা আমাদের ফানি টেফরা দিব, তাও আমরা রুফাই নাই। কৃষি বিভাগ জানায় এই মৌসুমে ৬২,১০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে এবং বরাদ্দ মতো প্রণোদনাও দেওয়া হয়েছে। সরকার পক্ষ থেকে কৃষি পুনর্বাসন এবং প্রণোদনার আওতায় বিনামূল্যে হাইব্রিড জাতের ধানের বীজ এবং অপসি বীজ সরবরাহ করা হয়েছে এবং বিনামূল্যে সারও দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, মনু ব্যারেজ মেরামত শেষ করে গেট বন্ধ করা হয় গত 17 ডিসেম্বর। এখন নদীতে পানি বেড়েছে, হাওরেও পানি আসছে। 105 কিলোমিটার ক্যানেলের মাধ্যমে 12,000 হেক্টর জমিতে পানি দিব। এটা আপনার যতদিন লাগে, মার্চ মাস পর্যন্ত পানি দিব, তারপরও লাগে, তারপরও দিব। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে ও বোরো উৎপাদন বাড়াতে সরকারের কাছে সহায়তা চান কৃষকেরা। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে 37,000 টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে 2টি জাহাজ। বন্দর কর্তৃপক্ষ জানায়, সকালে মিয়ানমার থেকে 22,000 টন আতপ চাল নিয়ে MV-18 ভিক্টরি এবং ভারত থেকে 15,000 টন সেদ্ধ চাল নিয়ে MV-BMC প্যান্ডোরা বন্দরে আসে। বন্দর কাস্টমস কার্যক্রম শেষে এসব চাল দ্রুত খালাসের উদ্যোগ নেওয়ার কথাও জানান তারা। এর আগে গত 17 জানুয়ারি মিয়ানমার থেকে 22,000 মেট্রিক টন আতপ চাল আসে বন্দরে। সামুদ্রিক বর্জ্য, উপকূলীয় বাস্তুতন্ত্র ও জীবিকার মধ্যে আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা এবং পরিবেশ সুরক্ষায় উদ্ভাবনে উদ্যোগ নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় মেরিন লিডার অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেম নেক্সাস শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম শুরু হয়েছে। 3 দিনব্যাপী এই সিম্পোজিয়ামে 7টি দেশের 260 জনের অধিক শীর্ষস্থানীয় গবেষক, নীতি নির্ধারক, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা বৃন্দ এবং অন্যান্যরা যোগ দেন। এবারে সিম্পোজিয়ামে 7টি বৈজ্ঞানিক সেমিনার প্রবন্ধ উপস্থাপিত হবে। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত ছিলেন। পৃথক ঘটনায় রংপুর, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে আগুন লাগার ঘটনা ঘটে। রংপুরে প্রয়াত বিএনপি নেতা রহিম উদ্দিন ভরসার কয়েল ফ্যাক্টরি ও তামাক গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রায় কোটি টাকার তামাক সহ অন্যান্য মালামাল পুড়ে যায়। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নারায়ণগঞ্জে ফতুল্লায় মধ্যরাতে একটি পলিথিন কারখানায় আগুন লাগে। স্থানীয়রা জানায়, জন্মদিনের অনুষ্ঠানে আতশবাজির আগুনে লালপুরে পলিথিন কারখানায় ছিটকে পড়লে এই ঘটনা ঘটে। এদিকে গাজীপুরের ভোগরাতে কাঁচাবাজার আড়তে লাগা আগুনে পুড়ে গেছে 14টি টিনের দোকান। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে জাফরপুর 6 বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব মাদক ধ্বংস করা হয়। এসব মাদকদ্রব্যের মূল্য 4 কোটি টাকার উপরে বলে জানায় বিজিবি। গত 1 বছরে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সীমান্ত এলাকায় 9,279 বোতল ফেন্সিডিল, 3,163 বোতল মদ, বিয়ার, ইয়াবা, হেরোইন, কোকেন ও গাঁজা সহ অন্যান্য মাদক উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মহানগরী এলাকায় যানজট কমাতে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় পরীক্ষামূলকভাবে পে পার্কিং পুনরায় চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুপুরে আগ্রাবাদে কপার চিমনি রেস্তোরাঁর সামনে সড়কে পে পার্কিং কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বি ট্র্যাক সলিউশন নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তায় পাইলট প্রকল্প হিসেবে ই পে পার্কিং চালু করা হয়। এর ফলে আগ্রাবাদ এলাকায় যানজট কমার কথা জানান সংশ্লিষ্টরা। প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হলে ধীরে ধীরে চট্টগ্রামের অন্যান্য এলাকায়ও পে পার্কিং কার্যক্রম শুরু করা হবে বলে জানান মেয়র। মধ্যমাঘের শীতে নাকাল দেশের উত্তরের জনপদ সহ বিভিন্ন জেলা। ঠান্ডা বাতাস শীতজনিত রোগে বিপর্যস্ত জনজীবন। রংপুর সহ উত্তরাঞ্চলে বয়ে যাচ্ছে হিমেল বাতাস। তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে থাকলেও কনকনে বাতাসে শীতের তীব্রতাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এদিকে নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া, ভাইরাস জ্বর আর শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের বেশিরভাগ শিশু ও বৃদ্ধ মানুষ। গত এক সপ্তাহে রংপুর হাসপাতালে নিউমোনিয়া ও কোল্ড ডায়রিয়া আক্রান্ত হয়ে 3টি শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে 500-রও বেশি শিশু। কয়েকদিন ধরে ঘন কুয়াশা বেড়ে যাওয়ায় দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না পঞ্চগড়ে। এতে দুর্ভোগে শ্রমিক সহ স্বল্প আয়ের মানুষ। তেঁতুলিয়ায় আজ সকাল 6টায় সর্বনিম্ন 10.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হবিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পোলো বাইচ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বানিয়াচং উপজেলার আতুকুড়া বড়ান বিলে এবং নবীগঞ্জের বিজনা নদীতে এই উৎসবের আয়োজন করে এলাকাবাসী। প্রতি বছর শীত মৌসুমে হাওরের পানি কমতে শুরু করলে বানিয়াচং উপজেলার আতুকুড়া, সুবিদপুর, কাটাখাল, মিঠাপুর, দরোয়া, মেউতুল, নাগুড়া, কবিরপুর, সোনারু, বলাকিপুর সহ আশেপাশের গ্রাম এ আয়োজন করেন। এ উপলক্ষে আশেপাশের গ্রামগুলোতে বিরাজ করে উৎসব মুখর পরিবেশ। শিকারীদের অনেকেই বোয়াল, গজার, শোল সহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ধরেন। আর এরই সঙ্গে শেষ করছে 21-এর দেশের সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। বিদেশে কাজের নামে যুদ্ধ করতে রাশিয়ায় পাঠানো হচ্ছে বাংলাদেশি তরুণদের। শেষ পর্যায়ে বিশ্ব ইজতেমার প্রস্তুতি, নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জ দেখছেন আইজিপি। মৌলভীবাজারে বোরো চাষ ব্যাহত, সেচ সার বীজ সংকটে হিমশিম খাচ্ছে কৃষক। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।